আমাদের মহিলা জেলে, মহিলা সংশোধনাগারে মহিলারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এরকম তুমি প্রচুর নিউজ প্রায়। এমন তো কিছু ছবি আছে যেগুলো দেখে তোমার এখন নিজেরই হাসি পায়। একটা সিনেমা বানানো, যেহেতু আমি সিনেমাই সবসময় করে এসেছি, আমরা সবসময় কি শুনেছি যে ওর মতো করো না কেন, দিদির মতো কেন হচ্ছে না, দাদার মতো কেন হচ্ছে না। এটা আমার জায়গা, এটা আমার ইন্ডাস্ট্রি। এখন অনেকেই বলে আমি ভীষণ ফেমিনিস্ট, বাট রেগে গেলেও যে আমি কাউকে অপমান করছি, বাজে কথা বলছি, আমি মনে করি যে আমার সেই অধিকারটাই নেই। নমস্কার, ইন্ডালজ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি রয়েছেন তার নতুন করে কোনো পরিচয়ের কোনো দরকার নেই। এই বছরের দুটো সব থেকে বড় হিট তার সিনেমা হয়েছে এবং এখন তাকে টলিউড এবং বাংলা দর্শক এবং তার ফ্যানেরা লেডি সুপারস্টার আখ্যা দিয়েছে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় শুভশ্রী গাঙ্গুলি। হ্যালো শুভশ্রী, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। তোমার এই কার্লি হেয়ারটা ভীষণই ভালো লাগছে। এটা কি একটা নতুন স্টাইল? অল ক্রেডিট গোজ টু মাই হেয়ার স্টাইলিস্ট। এটা অ্যাকচুয়ালি নর্মালি আমি সমস্ত যখন কোনো ছবির প্রমোশন করি তখন চেষ্টা করি ওই লুকটার কিছু একটা রাখার। যেমন যদি গৃহপ্রবেশের সময় যদি দেখে থাকো, আমি শাড়ি পরেছিলাম পুরো। আর অনুসন্ধানের হেয়ার স্টাইলটা অ্যাকচুয়ালি মানে অনুমিতা সেনের হেয়ার স্টাইলটা এটা রাখা হয়েছে। হ্যাঁ, তো সেই হেয়ার স্টাইলটা আর কি রাখা। এবং অনুমিতা একজন জার্নালিস্ট, মানে রোল রিভার্সাল। তো এটা বোধহয় তোমার প্রথম ওয়েব সিরিজ বা রোল যেখানে তুমি একজন জার্নালিস্টের ভূমিকায় কাজ করেছো। একটা সিনেমায় বোধহয় তুমি আরেকবার জার্নালিস্ট হয়েছিলে, বাট ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কি? কাইন্ড অফ, ইয়েস, ইনভেস্টিগেটিভ জার্নালিস্টই ছিলাম। নবাব বলে সিনেমাটার জয়দীপ দা ডিরেক্টর ছিল, আমার অপোজিটে ছিল সাকিব। বাট এটা আরো অনেক বেশি ইন্টেন্স। ওটা তো একটু লাভ স্টোরি বলা যেতে পারে, বাট অনুসন্ধান ইজ মোর ইন্টেন্স। এখানে অনুসন্ধানে অনুমিতাকে কিসের অনুসন্ধানে দেখবো আমরা? খুব ইম্পর্টেন্ট একটা কাজে বা অনুসন্ধান করতে দেখা যাবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের মহিলা জেলে, মহিলা সংশোধনাগারে মহিলারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এরকম তুমি প্রচুর নিউজ প্রায় আমাদের ছোট ছোট পেপারে সব জায়গায় বেরোতে দেখবে যে কিভাবে তারা প্রেগনেন্ট হচ্ছে। সেই প্রশ্নটাই আমাদের এই শোটা সমাজকে করতে চেয়েছে, এবং অনুমিতা সেন এইটার অনুসন্ধানই করছে যে একদম পুরোপুরি একটা মহিলা সংশোধনাগারে কি করে মহিলারা প্রেগনেন্ট হচ্ছে সেটারই ইনভেস্টিগেট ও করছে। এবং সেই রোলটা একটা খুবই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তো আর খুব সাংঘাতিক গ্ল্যামারাস একটা রোল নয়। হ্যাঁ, ভয়ঙ্কর সোয়েট এন্ড গ্রাইমের মধ্যে দিয়ে যায়, খুব ঘাম ঝরানো কাজ একটা। এটার স্কিনে ঢোকার জন্য ক্যারেক্টারটা কতটা তুমি রিসার্চ করেছো বা কিভাবে নিজেকে পেশ করেছো অনুমিতার চরিত্র? দেখো, রিসার্চ বললে আর কি কোনো মানে তুমি যদি এটা জিজ্ঞেস করতে চাও যে কোনো জার্নালিস্টকে আমি ফলো করেছি কিনা, সেটা আমি কোনো চরিত্রের ক্ষেত্রেই করি না, কারণ ওটা আমাকে একটু অসুবিধেই হয়, আমি কপি করতে পারি না। আমি একটা চরিত্রকে নতুন করে জন্ম দিতে সবসময় পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমার প্রাইমারি যে মানে কাজটা শুরু করি সেটা হচ্ছে ডিরেক্টরের সাথে বসে কথা বলা। তিনি কিভাবে এই চরিত্রটাকে দেখছেন, কারণ তিনি সৃষ্টি করেছেন এই চরিত্রটাকে। সো তার ভিশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং তার ওপরে মানে ওনার তৈরি করা যে ম্যাপটা, সেটার মধ্যে যদি বা ওনার তৈরি করা চরিত্রটার মধ্যে যদি আমি একটু অলংকার সাজিয়ে দিতে পারি, সেটাই হচ্ছে আমার কাজ, এবং সেটাই আমি করে থাকি। তাছাড়াও যদি রিসার্চের কথা বলো, ডেফিনেটলি আমরা সবাই পুরো টিম এটা তো ভীষণ ইনফরমেটিভ একটা কাজ। ইনফরমেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ভুল কোনো ইনফরমেশন চলে গেলে কিন্তু সেটার মানে ব্যাকফায়ার করবে আমাদের ওপরেই। সো পুরো টিম এটার পিছনে একটা প্রচন্ড বড় রিসার্চের কাজ করেছে। শুভশ্রী, তুমি খুব সুন্দর করে নিজের ক্যারিয়ারটাকে শুরু থেকে এখনো অব্দি নিজেকে মোল্ড করেছো, বারবার ভেঙেছো, বারবার ইভলভ করেছো, এবং আমাদেরকে অনেক ভালো ভালো কন্টেন্ট এখন উপহার দিচ্ছ। তোমার এই জার্নিটাতে কি মনে হয়, কিভাবে নিজেকে এখন ফিরে তাকালে কিভাবে দেখো? এমন কি কিছু ছবি আছে যেগুলো দেখে তোমার এখন নিজেরই হাসি পায় বা মনে হয় এ বাবা এগুলো আমি করেছিলাম, বা ওগুলো হয়তো ওই যুগোপযোগী কন্টেন্ট, বা এখন হলে আমি এগুলো আর করতাম না, এরকম কখনো মনে হয়েছে? না, আই এম ভেরি প্রাউড অফ মাই জার্নি। আমি যা যা করেছি সেগুলো থেকে শিখেছি, আর আমার কাজ নিয়ে তো আমি খুবই প্রাউড, কারণ সেগুলো আমাদের ক্রিয়েশন।
আর একটা সিনেমা বানানো, যেহেতু আমি সিনেমাই সবসময় করে এসেছি, এই সবে ওয়েব সিরিজ করছি, তাই জন্য সিনেমার উদাহরণটাই দেব। সিনেমার পিছনে, সেটা ভালো সিনেমা হতে পারে, খারাপ সিনেমা হতে পারে, আমি মনে করি সিনেমা দু ধরনেরই হয়, খারাপ সিনেমা, ভালো সিনেমা, কিন্তু যে ধরনেরই সিনেমা হোক সেটার পিছনে একটা অগাধ পরিশ্রম থাকে এবং পিওর অনেস্টি থাকে প্রত্যেকের মধ্যে। এভরি ডে আমরা সেটে গিয়ে কিছু না কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করি, একটা ম্যাজিক ক্রিয়েট করার চেষ্টা করি, যেটা দর্শকের মনে দাগ কেটে থাকবে। তো সেটা কখনোই আমার কোনো ছবি হয়তো চলেছে বা চলেনি, সেটা তো দর্শকের ডিসিশন, প্রত্যেকটা ছবি নিজের নিজের ফেথ নিয়ে আসেন, কিন্তু কোনোটাই করে এরকম মনে হয়নি বা দেখে এটা মনে হয়নি যে সেটা আমি কেন করেছিলাম। কারণ কিছু না কিছু আমি তো শিখেইছি, আমার এক্সপিরিয়েন্সই আমাকে দিয়েছে। মানে সৌমিত্র জেঠু সবসময় একটা কথা বলতেন, ওনার ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হতো যে এত কাজ কেন আপনি করেন, আপনি তো, আপনার বেছে ছবি করা উচিত, আপনি এত সিনিয়র একজন অ্যাক্টর। তখন উনি বলতেন যে আমাদের কাজে সব থেকে বেশি প্র্যাকটিসের দরকার পড়ে। সো আমি হয়তো বছরে 2টো ভালো ছবি করব, আর 4টে, আমার কাছে সব ছবিই ভালো ছবি, কিন্তু 4টে ছবি যেটা আপনাদের কাছে ভালো লাগলো না, সেটা আমার প্র্যাকটিসের খাতায় যায়। সবসময় এখন আমরা বলতে শুনি যে গানের ক্ষেত্রে হোক বা অভিনয়ের ক্ষেত্রে হোক, বাংলা জগতে স্বর্ণযুগ, আগেরটাকে আমরা স্বর্ণযুগ বলি, বা স্বর্ণযুগটা চলে গেছে, এখন যেন কিছুই হচ্ছে না। তোমার কি মনে হয় এটা আমাদের একটা, আমাদের এই অনুতাপ বা এই কিছুই ভালো হচ্ছে না, এটা একটু বেশি অতিরঞ্জিত হয়তো হতেই পারে, যে এরই মধ্যে অনেক এমন কাজ হচ্ছে যেগুলো হয়তো পরবর্তী প্রজন্ম বলবে বাহ দারুণ কাজ হয়েছে? সেই রকম কোন ছবিগুলোকে সাম্প্রতিককালে দেখে তোমার মনে হয় যে এই ছবিগুলো কালজয়ী হতে পারে? দেখো, আমার মনে হয় যে আমি এখনই নিজেও বলতে পারি যে আমি যে সময়টার মধ্যে দিয়ে মানে আমার ক্যারিয়ারটা দেখেছি, ইট ওয়াজ আ গোল্ডেন পিরিয়ড। মানে আমরা যে ধরনের হিট দেখেছি, যে ধরনের ক্রেজ দেখেছি, সেটা নিয়ে আমি কথা বলতেই পারি। কিন্তু বিং আ পজিটিভ পার্সন, আমি সমস্ত সময়টাকেই, আমার পেরিয়ে আসার সময়, এখনো যে সময়টাকে অতিবাহিত করছি, বা আমার নেক্সট জেনারেশন যে সময়টা নিয়ে আসবে, সেটার উপর আমার ইমেন্স রেসপেক্ট আছে এবং সারা জীবন থাকবে। কারণ এটা আমার জায়গা, এটা আমার ইন্ডাস্ট্রি। আমি সেটাকে যে কোনো কাজ দিয়ে বা যে কোনো কোনো কিছু দিয়ে তাকে ছোট করতে পারি না। ডেফিনেটলি যারা বলেন যে স্বর্ণযুগ বা যে কথাগুলোই তারা বলতে চায়, সেটাকেও যদি আমি একটা পজিটিভ ওয়ে দিই, হয়তো সেটা সবসময়, যদি কোনো সিনিয়ররা বলে থাকে, তাহলে জুনিয়রদেরকে ইন্সপায়ার করে টু গেট ব্যাক টু ব্যাক দ্যাট গোল্ডেন এরা। হয়তো সারাক্ষণ সেটা বলে বলে হয় না, বাবা মাদের কাছ থেকে আমরা সবসময় কি শুনেছি, যে ওর মতো করো না কেন, দিদির মতো কেন হচ্ছে না, দাদার মতো কেন হচ্ছে না। সো এটা যদি আমরা পজিটিভলি নিই, তুমি দেখবে যে সবকিছুটাই সুন্দর। সো আমার আমার মনে হয় এখনকার সমসাময়িক যে কাজগুলো হচ্ছে, এখন তো ওয়ার্ল্ড ওয়াইড ভাষা চেঞ্জ হয়েছে। আগে তুমি সমস্ত জায়গায় তুমি যদি দেখো যে যে ধরনের সিনেমা তৈরি হতো, এখন আর সেই ধরনের সিনেমা হয় না, কারণ দর্শক চেঞ্জ হচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে, মানুষের ফিলিংস চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের জীবনযাপন চেঞ্জ হচ্ছে। তো সেটার সাথে তাল মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতেও নানান ধরনের কাজ হচ্ছে, যেটার জন্য আমি খুবই প্রাউড। আমি রিসেন্টলি, মানে আমার ছবিগুলো ছাড়া, আমি এখন এই মুহূর্তে খুবই প্রাউড যে স্বার্থপর ছবিটা এত ভালো চলছে। এই জন্যই আরো বেশি প্রাউড। মেবি আমাকে এখন অনেকেই বলে আমি ভীষণ ফেমিনিস্ট। ইয়েস, আমি ফেমিনিস্ট, কারণ আমাদেরকে নিয়ে কথা বলার লোক অনেক কম আছে। তাই আমি এটাই বলবো যে কোয়েলদির সিনেমা এত ভালো ফল করছে বক্স অফিসে, কোয়েলদির অভিনয় নিয়ে এত সুনাম হচ্ছে, তার জন্য আমি খুবই হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। আর এটা যেন আরো আরো অনেক, মানে এটার জন্য, যেমন ধরো আমি সবসময় বলে এসেছি যে গৃহপ্রবেশ হিট হয়েছে, সেটার জন্য আমি নিজের থেকেও বেশি খুশি যে আরো 10টা প্রডিউসার, আরো 10টা ডিরেক্টর এগিয়ে আসবে হিরোইন ওরিয়েন্টেড ছবি করার জন্য। আজ এই স্বার্থপর হিট হয়েছে, সেটার জন্য আরো 15টা প্রডিউসার, 15টা ডিরেক্টর সাহস পেয়ে গেছে অলরেডি। সেটার জন্য আমি অনেক বেশি খুশি। এবং আমরা বরাবরই দেখেছি তুমি ভীষণ, যেটা তোমার তোমার ভালো লাগে আমাদের সবার, যে ইউ আর ভেরি স্ট্রেট, তুমি ভীষণ সোজাসাপটা কথা বলতে ভালোবাসো এবং একজন সহজ সরল মানুষ। এবং এই যে ফেমিনিজমের কথা বললে, আমরা দেখলাম দুটো ছবি, গৃহপ্রবেশ এবং ধূমকেতুর সময় আমরা দেখলাম তোমার ফিরে আসা ফর দ্য প্রমোশন উইথ দেব, এবং পরবর্তীকালে আমরা কিছু কমেন্টও দেখলাম দেবের তরফেতে, যেগুলো একজন ফেমিনিস্ট মনে খুব আঘাত দিতে পারে। কথাটা এরকম দাঁড়ায় যে সেই চরিত্রে তোমাকে আর মানাতো না, কারণ এখন তুমি 2 বাচ্চার মা। সেটাতে কতটা আহত বা কিভাবে তুমি রিয়াক্ট করেছিলে এতটা সুন্দর করে সিনেমাটাকে প্রমোট করার পর? তারপর এই ধরনের রিয়াকশন কো স্টারের থেকে
দেখো, আমার মনে হয় এটা নিয়ে আমি প্রচুর কথা বলে ফেলেছি। আর আহ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বিলিভ করি যে আমরা দুজনেই ভীষণ পজিটিভ নোটে শুরু করেছিলাম, এবং এই পজিটিভ নোটটাই কন্টিনিউ থাকুক। বিকজ আমি এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় অলরেডি কথা বলে ফেলেছি, তাই আমি আর এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। কারণ এটা একটা নেগেটিভ দিকেই, মানে আমার যা বক্তব্য ছিল সেটা আমি বলে দিয়েছি, এবং আমি চাই না যে এটা নিয়ে আরো কথা হোক বা একটা নেগেটিভিটি ছড়াক। আমি চাই যে আমাদের দুজনের মধ্যে যে পজিটিভ এনার্জি দিয়ে যে আমরা জার্নিটা আবার করে শুরু করেছিলাম, সেই জিনিসটাই বজায় থাকুক। নেক্সট যদি এমন কোনো প্রজেক্ট নিয়ে কোনো ফিল্ম মেকার আসে যেখানে তোমাদের দুজনকে কাস্ট করেছে কিন্তু তোমার স্ক্রিপ্টটা ভালো লেগেছে, তুমি কি পরবর্তীকালেও সেই প্রজেক্টে হ্যাঁ অবশ্যই, বলবে? এই কথাটাও আমি বারবার বলেছি, এবং ইভেন দেবও সব জায়গায় বলেছে যে অবশ্যই মানুষের ভাবা উচিত আমাদেরকে নিয়ে স্ক্রিপ্ট। এই যে তুমি এতটা পথ অতিক্রম করে এলে, কিভাবে তুমি অভিনয়টা, তোমার যে ইভলিউশনটা হচ্ছে কনস্ট্যান্টলি, কিভাবে নিজেকে গ্রো করো? তুমি কি ওয়ার্কশপ অ্যাটেন্ডে বিশ্বাস করো, নাকি তুমি যখন যেরকম চরিত্র পাও সেরকম ভাবে ভেবে নিজেকে তৈরি করার কথা ভাবো? আমি ওয়ার্কশপ ডেফিনেটলি বিলিভ করি, আমার খুব ভালো লাগে এই প্রসেসটা। আমার কোনো কিছুর মানে মুভি মেকিং প্রসেস আমার খুব ভালো লাগে। ওয়ার্কশপে যে ওয়ার্কশপ করাচ্ছেন তার সাইকোলজিটা বুঝতে খুব ভালো লাগে। সো ওয়ার্কশপ করতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু যেটা আমি বললাম যে আমার কাছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ডিরেক্টরস ভিশন, যে উনি কি ভাবছেন, উনি কি ভেবে এই চরিত্রটাকে তৈরি করছেন, উনি কিভাবে প্রেজেন্ট করবেন, উনি কি গল্পটা বলবেন, গল্পে এই চরিত্রটাকে কোথায় রাখবে, সে কতটা তাকাবে, সে তার ব্যাকগ্রাউন্ড কি, সবটা ওনার মাথায় আছে। এবং শুধু আমার চরিত্রটা নয়, পুরো গল্পের প্রত্যেকটা চরিত্রের সম্বন্ধে উনি ওয়াকিবহল, কারণ এটা ওনার জায়গা, এটা ওনার মাঠ। তো সেখানে মানে আমার ওনার পেজে আসাটা মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়ায়। ওনার সাথে বারবার কথা বলা, স্ক্রিপ্টটা বারবার পড়া, সেই করতে করতেই যখন শুটিং শুরু হয় তার ধরো 2-3 দিনের মধ্যে আমি কখন কবে যে ওই চরিত্রটাকে জন্ম দিয়ে ফেলি। আর আমার একটা জিনিস সবসময় মাথায় কাজ করে, যেটা আমি প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রে করি, সেটা হচ্ছে যে আমার আগের করে আসা চরিত্রের সাথে কোনোভাবে যেন এই চরিত্রটাকে মানুষ না, দেখতে না পায়। মানে মানুষ যখন বসবে কোনো একটা গল্প দেখতে, সেই চরিত্রটাকেই যেন দেখে। মানে ধরো গৃহপ্রবেশ যখন তুমি দেখেছো, শুভশ্রীকে তো পাওইনি, কিন্তু আমার করে আসা আগের কোনো চরিত্রকেও হয়তো না। পাওনি। সো আমার ওইটা মেন মাথায় থাকে। যখন অনুসন্ধান দেখবে তুমি অনুমিতা সেনকেই পাবে। জাস্ট তার আগেই রিলিজ হয়েছে গৃহপ্রবেশই যদি বলি, কারণ ধূমকেতু অনেক বছর আগেকার ছবি, তো তিতলি আর অনুমিতার মধ্যে কোনো মিল তুমি পাবে না। হুম হুম। সেটার পিছনে আমি খুবই খাটি। তুমি এত সুন্দর করে নিজের ক্যারিয়ার গ্রোথ করেছো এবং নিজে বলে নেগেটিভিটি কখনো নিজের মধ্যে নিতে দাওনি, অথচ সোশ্যাল মিডিয়া এমন একটা দুনিয়া যেখানে ট্রোলিং থেকে কমেন্ট থেকে সবকিছু স্টারদেরকে সহ্য করতে হয় এবং একটা ছোট জিনিস অনেক প্রোট্রাক্টেড হয়ে যায়। এই নেগেটিভিটিটাকে তুমি নিজের জীবনে কিভাবে ডিল করো, কিভাবে সেটা থেকে তুমি বেরো? এটা এটা যদি আমাদেরকে বলো, অনেকে তোমার দ্বারা অনুপ্রাণিত হবে যে কিভাবে তুমি ডিল করো। দেখো, আমার মনে হয় সবকিছুটাই না নিজের ওপর ডিপেন্ড করে, এটা আমি বিলিভ করি। অনেকে মনে করে না, কি করে অন্যজন ট্রোল করছে, তুমি তো এফেক্ট হবেই। কিন্তু তোমার হাতেই আছে সেই রিমোটটা, যে তুমি মিউট করে দিতে পারো। কি করে? তুমি কমেন্টস দেখলে না, তুমি সোশ্যাল মিডিয়া ডিটক্সে চলে যাও, এবং সেটা তো তোমার উপরে ডিপেন্ড করছে। সেটা তো আর লোকজন ঠিক করে দেবে না। আজকে আমি কোনো একটা পোস্ট করে আমি কমেন্টস দেখি না, সেটা তো আমার উপরেই নির্ভর কখনো করছে। যদি চোখে পড়ে যায় কি করো? কখনো চোখে পড়ে যায় যখন মিডিয়ারা সেই ট্রোল গুলোকে নিয়ে আসে, একমাত্র সেটাই আমার চোখে পড়ে। বাট সেটা আমাকে এফেক্ট করে না, কারণ আমি নিজে অনেক ছোট থেকে মানে নিজেকে ওরকম ভাবে ট্রেন্ড করেছি যে মানুষ কোনো কিছু যদি আমাকে প্রমাণ করার চেষ্টা করে যে ও এইভাবে কথা বলে, ও একজন বাজে মানুষ, ও ঠিক করে কথা বলতে পারে না, ও ঠিক করে চলতে পারে না, সেই মানুষটা আমার জার্নিটাকে ডিফাইন করে না। কারণ এই জার্নিটা আমি নিজে তৈরি করছি, এই পাথটা আমি নিজে বানাচ্ছি। সেই মানুষটা তো কোনো কিছুই আমাকে করে দিতে পারছে না, বরঞ্চ সেই মানুষটা এসে কোথাও আমাকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমার কাছে কে ইম্পর্টেন্ট? যে আমাকে এগিয়ে দিচ্ছে সে ইম্পর্টেন্ট, নাকি যে মানুষগুলো আমাকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে সে ইম্পর্টেন্ট? তোমাকে সেটা চুজ করতে হবে, এবং সেটা তোমাকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট এনাফ। একেবারে জীবনে কখনো যদি ডিপ্রেসিভ ফিল লাগে বা যখন আমরা দুঃখ পাই, সেটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নয়, ধরো লাইফেই কোনো একটা নেগেটিভিটি এসছে বা একটা ক্লাউড অফ ডিপ্রেশন আমাকে গ্রাস করছে, সেই সময় হাউ ডু ইউ কোপ উইথ ইট এবং কিভাবে নিজের মাইন্ডটাকে ডেভিয়েট রাখো? দেখো, আমার মনে হয় যেটা আমি সবসময় ভাবি, যে আমাদের মন খারাপ কখন হয়? যখন আমাদের মতো করে কিছু না হয়।
ট্রু। আমরা যেটা ভাবি, আমরা যেটা করতে চাই সেটার মতো না হলেই আমাদের দুঃখ, আমাদের রাগ, আমাদের অভিমান। আর আমাদের মতো সবকিছু হলেই আমরা খুশি, তাই তো? সো তোমাকে এটা বুঝতে হবে, সবাইকে যারা যারা শুনছে, যারা, আমি এটা বলতে চাই যে জীবনের ইভেন্টস গুলোর ওপরে তোমার হাত নেই। তোমার জীবনের ইভেন্টস গুলো হ্যাজ বিন প্ল্যান্ড। তোমাকে বুঝতেই হবে ভগবানের সবকিছু একটা প্ল্যানিং আছে। সবকিছু এভরিডে তোমার মতো হবে তার তো কোনো মানে নেই। বা তুমি যেটা ভাবছো সেটাই ঠিক, সেটা তো নয়। সো তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড। তুমি ওটাকে কিভাবে কাল্টিভেট করবে ইন আ পজিটিভ ওয়ে। ধরো সাপোজ খুব ইম্পর্টেন্ট একটা মিটিং এ তুমি বেরিয়েছো এবং প্রত্যেকটা তুমি লেট হয়ে গেছো এবং প্রত্যেকটা রেড সিগন্যাল তুমি পাচ্ছ, আমরা অ্যাজিটেটেড হয়ে যাই। লিফটেও হয়তো লিফট বন্ধ হয়ে গেল এবং সেদিনকেই সবকিছু হচ্ছে, তখন আমরা নর্মালি কি করি, যে এটাই ভাবি যে ইস আমার সাথে কেন হচ্ছে, ভীষণ অ্যাজিটেটেড হয়ে যাচ্ছি। আমার সাথেও এটা হয়েছে, বাট সঙ্গে সঙ্গে আমি ভেবেছি আমি এটা এরকম কেন করছি, এটা তো আমার হাতে নেই, ইটস জাস্ট হ্যাপেনিং। আমি কি করব, আমার হাতে কি আছে? কাম ডাউন, জাস্ট বি কাম অ্যান্ড ফেস দিস। এটা আয়ত্ত করতে কতদিন লেগেছে তোমার, এই যে কম্পোজারটা, কামনেসটা, নিজের মনকে আমার মনে হয় এভরি ডে এটার উপর কাজ করি আমি। কনসিয়াসলি? এভরি ডে মানে সকালে উঠে আমি আর রাজ 1-1.5 ঘন্টার আমাদের একটা সেশন চলে, টু বি আ বেটার পার্সন এভরি ডে। রিয়েলি? আমরা ইয়েস, তো আমরা বিলিভ করি যে একজন ভালো মানুষ এভরি ডে, সেটার উপরেই যদি আমরা কাজ করি, একটা বেটার হিউম্যান বিং হওয়ার উপরে যদি আমরা কাজ করি, বাকি সব কিছু উইল ফল ইন প্লেসেস। যেরকম করে নিজের গুণাবলীগুলো তুমি দেখো, ফ্লস গুলো কি প্রত্যেকদিন তোমরা অ্যানালাইজ গুণাবলী করো? গুণাবলী দেখাটাই হচ্ছে সেকেন্ডারি, ফ্লস গুলো দেখাটাই হচ্ছে ফার্স্ট, হোয়াট ইজ দ্যাট প্রাইমারি। ওয়ান উইকনেস ইউ আর ওয়ার্কিং অন রাইট নাও? কি মনে হচ্ছে এখন কোন জিনিসটার উপর তুমি কাজ করছো, যেটা তুমি শেয়ার করতে পারবে অবভিয়াসলি? আই থিঙ্ক দেখো, এভরি ডে আমরা বেসিক্যালি মানুষ হিসেবে সবসময় যেটা বললাম, যে আমরা সবসময় এটাই ভাবি যে আমরা ঠিক, আমরা যেটা ভাবছি সেটা ঠিক, আমরা যেটা করছি সেটা ঠিক, সেটার উপরেই জাস্ট কাজ করতে থাকো, আর কিছুই না। এভরিডে যদি সেটার উপরেই তুমি কাজ করো, যেমন রেগে যাওয়াটা খুব ইজি, আমি রাগি না, আমাকে রাখতে আমার তুমি কি টিমের সবাই বরাবরই তো- রাখতে না? না না, আমি অবশ্যই রাখতাম, সেটার উপর কাজ করেছি। হ্যাঁ। আমার টিমের সবাইকেও জিজ্ঞেস করতে পারো, আমাকে কবে লাস্ট ওরা খুব রাগতে দেখেছে, ওরা নিজেরাই হয়তো বাট রেগে গেলেও যে আমি কাউকে অপমান করছি, বাজে কথা বলছি, আমি মনে করি যে আমার সেই অধিকারটাই নেই। মানে আমার বন্ধুরা অবাক হয়ে যায়, আজ পর্যন্ত গায়ে হাত দিইনি আমার বাচ্চাদেরকে কোনোভাবেই, জন্যও না? একদিনের জন্য না। কারণ আমি মনে করি সেই অধিকারটাই আমার নেই একজন মানুষ হিসেবে আর একজন মানুষের উপর। আমার বাচ্চা তখন আমি ভাবি না, আমি একজন মানুষ, আমি আর একজন মানুষের গায়ে হাত দিতে পারি না। এক্সেলেন্ট। মানে কিভাবে কম্পোজারটা রাখো বিং আ ওয়ার্কিং মাদার? আমি এটা যে এরকম একজন মানুষটাই এরকম। মানে এটা কিন্তু সাংঘাতিক কথা বললে, যে এটা অনেক ওয়ার্কিং মমদের বা হাউসওয়াইফ মমদেরও, বাড়িতে হোমমেকার মমদেরও এটা শেখার মতো, যে তুমি একদিনও এটা আমার ফিলিংস, মানে আই ফিল, মানে আমি আমার টিম মেম্বারদের সাথেও আমি বাজে ব্যবহার করতে পারি না, আমি কারোর সাথেই বাজে ব্যবহার করতে পারি না। রাগ হলে কিভাবে সেটাকে তুমি আমি চুপ কন্ট্রোল করে করছো? যাই, আমি অন্যদিকে চলে যাই, তারপরে আমি ঠান্ডা মাথায় হয়তো কাউকে কিছু যদি বলার থাকে তাহলে বলি যে এটা আমার পছন্দ হলো না, তুমি যেভাবে বললে। কিন্তু রাদার আমি তাকে গালাগালি করব, বাজে কথা বলবো, সেটাতে বরঞ্চ আমার নিজের অনেক বেশি প্রবলেম হয় পরে গিয়ে। মানে তাদের কতটা কষ্ট হওয়ার থেকেও আমার অনেক বেশি কষ্ট হয় যে আমি কেন ওদেরকে খারাপ ভাবে কথা বললাম। মানে এক্সেলেন্ট অ্যাপ্রোচ টু থ্যাংক ইউ। মেন্টাল ওয়েলবিং রাদার। শুভশ্রী, আমাকে একটা কথা বলো না, 1947 মানে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে তুমি যে কটা ফিল্ম দেখেছো বা সিনেমা দেখেছো, সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, রিজন, এমন কোনো দুটো বা তিনটে ছবি যেটা তোমার মনে হয় ইস, এটা আমি পেলে খুব ভালো হতো, বা এরকম ধরনের একটা রোল পেলে? দেখো, এরকম প্রচুর সিনেমা আছে তোমার যেগুলোর, খুব কাছে। মানে যেগুলো আমি বলতেই পারি যে এই ধরনের ছবি রাইট। আমাদের এখানে হলে, বা সেই সময় যদি আমি থাকতাম, আমি হ্যাঁ হ্যাঁ, এরকম যদি আমরা, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, রাইট অফকোর্স মানে রাইট। 30 বছর পরেও ছবিটা রেলিভেন্ট, ছবিটা এখনো চলছে, এখনো মানুষ দেখে অতটাই প্রেমে পাগল হয়ে যায়। সেটা যদি মানে পার্ট হতে পারতাম কখনো ভাবি না, কারণ ওটাতে কাজল শাহরুখ খান ছাড়া কাউকে ভাবাই যায় না। মানে কখনো কখনো এটা মনে হয় আমি যদি কাজল হয়ে যেতাম আর কি। সিরিয়াসলি সিরিয়াসলি। এরকম অনেক ছবি আছে আমাদের, মানে ভারতবর্ষে এত ভালো ভালো ছবি হুম হুম হয়েছে, হুম হুম। আহ সেগুলোর কোনোভাবে পার্ট হতে পারলেই দারুণ। মানে আমাদের বাংলাতেও প্রচুর, মানে পথের পাঁচালী থেকে শুরু করে নায়ক, প্রচুর ছবি আমাদের বাংলাতে আছে তুমি যেগুলো
তুমি এটা আমাকে বলছো যখন, তখন আমার মনে পড়ে গেল আমি জিতের একবার ইন্টারভিউ নিয়েছিলাম। আমাকে জিৎ বলেছিলেন রাদার, যে বেঙ্গলে যদি এমন কোনো হিরোইন থাকে বা অ্যাক্ট্রেস থাকে যে হু ক্যান মেক আ মার্ক ইন বলিউড, সেটা শুভশ্রী ছাড়া আর কেউ নয়। তুমি কোনোদিন বলিউড এক্সপ্লোর করনি? এক্সপ্লোর করিনি, করার ইচ্ছে নেই সেটা নয়। ন্যাশনালি সবাই কাজ করতে চায়, ন্যাশনালি সবার মানে আমাদের নাম বা আমাদের কাজ পৌঁছে যাক সেটা সবাই চায়। কিন্তু আমার মনে হয় বাংলার না একটা আলাদাই ব্যাপার আছে। বাংলায় জন্মেছি, বাংলায় এই যে কথা বলছি এবং বাংলার জন্য কাজ করছি, বাংলার দর্শকদের জন্য কাজ করছি, এটা হয়তো শুনলে এরকম মনে হবে যে আহ, আঙুর ফল টক, এটা অনেকেই বলতো। ভীষণ বিখ্যাত আমাদের একজন অভিনেত্রী, যার ৮০তম জন্মদিন আমরা পার করলাম, অপর্ণা সেনের কথাই আমরা আলোচনা করছিলাম। এবং ওনার ব্যাপ্তি, ওনার কাজ, ওনার ডিরেক্টোরিয়াল কাজ হোক বা ওনার অভিনয় করা কাজ হোক, সেটা নিয়েই কথা বলছিলাম। এবং উনি যা যা কাজ, মানে এখনো ওনার যা এনার্জি, উনি যা যা কাজ আমাদেরকে উপহার দিয়ে যেতে পারেন সেসব নিয়ে কথা বলছিলাম। এবং একজন বললেন যে কোনোদিন বম্বে যাওয়ার চেষ্টা করেননি উনি। সেই কথাটা থেকেই আমি আবার এই কথাটা আমি বলবো যে বাংলার তো একটা, উনিও সবসময় এটাই বলেন যে উনি চাইলে তো পারতেনই বম্বে গিয়ে কাজ করতে। তো বাংলার মধ্যে না একটা অদ্ভুত চার্ম আছে, আলাদাই। সামনেই তোমার জন্মদিন, হ্যাঁ, রিফ্লেকশনটা কি জন্মদিনের আগে এইবারে এবং প্ল্যানিং কি? প্ল্যানিং হচ্ছে এবারের জন্মদিনটা আমি আউটডোর থাকছি। কৌশিক গাঙ্গুলির ছবিটা যেটা করছি আমি ওয়েটিং রুম, সেটার জন্য বহু বছর পর আমি মানে আমার জন্মদিনে কাজ করছি। সো মানে আমার থেকেও কষ্টে আছে আমার বর। আর ছেলে মেয়েরা? হ্যাঁ, ছেলেমেয়েরা তো এখনো বোঝে না কবে আমার বার্থডে, কোন কি। ছেলে এখন বুঝতে শিখেছে। বাট ওই আউটডোরে রাজ আর ইউভান আসবে। অত দূরে মেয়েকে নিয়ে যাওয়া পসিবল নয়। কোথায় যাচ্ছ শুটিং এ? দেওঘর। ও, হ্যাঁ। ও। সো সেখানে আসছে ওরা, এই শুটিং আর চলবে। আদারওয়াইজ যখন শুটিং থাকে না, কি করে স্পেন্ড করো বাড়িতেই, জন্মদিনটা? ফ্যামিলি বাড়িতেই। একটা কথা বলো, লহ গৌরাঙ্গ আসছে হয়তো খুব শীঘ্রই, শীতকালে আসছে, এবং সেখানে তুমি পাঠ করেছো আমাদের নটি বিনোদিনীর চরিত্রে। এবং তার কিছু মাস আগে আমরা রুক্মিণী মৈত্রকেও দেখেছি নটির চরিত্রে। এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। এই তোমার চরিত্রটা আসছে, এবং এই নিয়ে তোমার যদি পারসেপশনটা বলো, যে তুমি যখন করতে গেছিলে নটি চরিত্রটা, তুমি কতটা এই নিয়ে কনসিয়াস ছিলে যে আমার আগে আরেকজন এটা করে নিয়েছে? একেবারেই না। আমার মনে হয় রুক্মিণীর আগে মনে হয় না আমাদের অনন্যা দিও প্লে করেছিলেন। ছোট্ট একটা, ঋতুদার, ছোট্ট নয়, অনেকটা ছিল অনেকটা ছিল ঋতুদার বোধহয়। ছবিতে। হ্যাঁ, তারপরে মনে হয় রুক্মিণী। এবং আমি বলতে চাই যে দেখো, সোশ্যাল মিডিয়াতে মানুষজনই শুধু ঝড় তুলছে, ওরাই নাচছে নিজেদের গানে, নিজেরাই আবার থেমে যাচ্ছে। সো আমাদের কিন্তু এগুলোতে কোনো এফেক্ট করে না। আমার মনে হয় না রুক্মিণীরও কোনো এফেক্ট করে, আর আমারও কোনো এফেক্ট করে না। কারণ আমরা যখন কাজ করি ভীষণ অনেস্টির সাথে করি। এবং রুক্মিণীর কাজ যথেষ্ট অ্যাক্লেমড, ও অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। আর আমার ক্ষেত্রে বলবো যে আমার ছবিটা কিন্তু শুধু বিনোদিনীকে নিয়ে নয়। আমি অনেক বেশি টাইপ, মানে আমার পোস্টারটাও দেখবে চৈতন্যর বেশে। তো আমার কিন্তু পার্টটাই বেসিক্যালি চৈতন্য বেশি। রাইট। সো আমার জন্য চ্যালেঞ্জ এটা অনেক বেশি ছিল যে আমি একজন মানুষ, মানে আমি শুভশ্রী গাঙ্গুলি, সে যখন বিনোদিনী হচ্ছে, সেই বিনোদিনী আবার স্টেজে চৈতন্য হচ্ছে। সো আমাকে দুটো ক্যারেক্টার একসাথে প্লে করতে হয়েছিল, বিনোদিনী এবং চৈতন্য। ইট ওয়াজ রিয়েলি রিয়েলি চ্যালেঞ্জিং ফর মি, ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টার ইন মাই লাইফ। শেষ প্রশ্ন, আমরা পুজোর আগেও একটা খুব সুন্দর রিল দেখলাম, মিমি আর তোমাকে আবার একসাথে। সেটা বোধহয় কোনো বিজ্ঞাপন করতে গিয়ে তোমরা একসাথে হয়েছিলে। এখন কতটা যোগাযোগে আছো, এবং তোমাদের বন্ধুত্ব কি আবার আগের মতো হয়ে গেছে? আমরা সব সময় যোগাযোগে ছিলাম। দেখো, যোগাযোগ রাখছি মানে বহু বছর আমরা আমাদের যোগাযোগ এবং বন্ধুত্ব, এবং সেটা তো দেখানোর জিনিস নয় যে এই আবার আমরা বন্ধু হলাম বলে সবাইকে দেখালাম, সেটা তো নয়। ইট ওয়াজ ভেরি পার্সোনাল। আর সেদিনকে আমরা একসাথে কাজ করছিলাম বলে
আমরা পোস্ট করেছিলাম। আদারওয়াইজ আমাদের মধ্যে ও ইউয়ান বা ইয়ালিনীর কোনো কিছু দেখলেই মেসেজ করে, ও আমার কোনো কাজ দেখলে মেসেজ করে, আমি ওর কোনো কাজ দেখলে মেসেজ করি। আমাদের দুজনেরই একটা কমন মানে ফেভারিট জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা দুজনেই লিলি ফ্লাওয়ার ভালোবাসি। সো ও আমার বার্থডেতে লিলি পাঠায়, আমি ওর বার্থডেতে লিলি পাঠাই। সো এগুলো ভীষণ পার্সোনাল। আজকে প্রশ্ন এলো বলে মানুষ জানতে পারলো যে এগুলো এত বছর ধরে হচ্ছে। না জানলে তো মানুষ এটা নিয়ে নানান রকম গল্প যেমন বানিয়ে থাকে, সেগুলো তারা বানাতেই থাকে, আমরা আমাদের কাজ কিন্তু করতে থাকি। অসম্ভব সুন্দর আড্ডা হলো শুভশ্রী। শেষ করার আগে জানতে চাই, আপকামিং প্রজেক্টস ওয়েটিং রুম বাদে আর কিসে কিসে হাত দিয়েছো? আমি হাত এখনো কিছু দিইনি, তবে গল্প অনেকগুলো শুনছি। এই বছর যেহেতু অনেকগুলো রিলিজ হয়ে গেছে, সো নেক্সট ইয়ার একটা প্ল্যান। আগেন আমি বিলিভ করি যে আমি নিজে প্ল্যান করলে সবকিছু হবে, সেটা নয়, সেটা এই বছরেই সেটার প্রমাণ। আমি চেষ্টা করি বছরে 1টা থেকে 2টো রিলিজ হওয়াটাই বেটার, বাট ওটাই আমি প্ল্যান করছি এখনো। আমার প্ল্যান, আমি ভগবানের প্ল্যান জানি না, যে 2টো রিলিজ উইল বি ওকে নেক্সট ইয়ার, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরো অনেক পডকাস্টের জন্য চোখ রাখবেন ইন্ডালজ এক্সপ্রেস ইউটিউব হ্যান্ডেলে। আবার দেখা হবে কখনো আরো একজন অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে এরকম একটা আন্তরিক আড্ডায়। নমস্কার।